সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনি কি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান এমপিও আবেদন করতে যাচ্ছেন? তাহলে এখনই জেনে নিন প্রয়োজনীয় 10টি গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ যেগুলোর একটি বাদ গেলেই বাতিল হতে পারে আপনার আবেদন। ভিডিওটি পুরো দেখুন আর নিশ্চিত করুন আপনার ফাইল প্রস্তুত করুন 100 ভাগ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর সম্পূর্ণ তথ্যের জন্য পুরো ভিডিওটি দেখুন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রদত্ত নোটিশ অনুযায়ী অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তির লক্ষ্যে যে নোটিশ হয়েছিল সেই নোটিশের তারিখ পরিবর্তন করে 8/7/2025 তারিখ হতে 15 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণের পরবর্তী নোটিশ হয়। এই নোটিশ অনুযায়ী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট অথবা ব্যানবেইসের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার কথা বলা হয়েছে। তো আবেদনের শুরুতেই আপনাদের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন পড়বে সেই কাগজপত্রগুলো অবশ্যই স্ক্যান করে পিডিএফ আকারে অর্থাৎ পিডিএফ ফরম্যাটে সংগ্রহ করতে হবে। প্রথমত প্রতিষ্ঠানের জমির নামজারির খতিয়ান কপি, দ্বিতীয়ত প্রতিষ্ঠানের জমির হালনাগাদ খাজনা রসিদ কপি, 3 নম্বরে প্রতিষ্ঠানের প্রথম স্বীকৃতির কপি, 4 নম্বরে প্রতিষ্ঠানের শিক্ষকদের হালনাগাদ তালিকার কপি অর্থাৎ যে সকল শিক্ষক কর্মরত রয়েছে সেই সকল শিক্ষকের হালনাগাদ কপি এবং প্রতিষ্ঠানের বিদ্যমান অর্থাৎ বর্তমান ম্যানেজিং কমিটির কপি এবং প্রতিষ্ঠানের এই ফর্মে প্রদানকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রতিষ্ঠান প্রধানের ঘোষণাপত্র, এটি আমি ভিডিওর কোনো এক সময় বিস্তারিত আলোচনা করব, এবং প্রতিষ্ঠানের সাম্প্রতিক জেপিজি ফরম্যাটের ছবি 960x476 পিক্সেলের প্রয়োজন হবে। এছাড়াও পরিশিষ্ট ক, খ ও গ অনুসারে সংযুক্তি ফর্ম প্রয়োজন হবে, যেটি ভিডিওর কোনো এক সময় বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো অংশ বাদ দিবেন না, তাহলে আপনার এমপিভুক্তি হওয়ার সম্ভাবনা মিস হতে পারে। প্রথমে আপনি জেনে নিন আপনার প্রতিষ্ঠানের কোড নম্বর। প্রতিষ্ঠানের কোড নম্বর কোথায় পাবেন? মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করলে নোটিশ বোর্ডের শুরুতেই আপনি দেখতে পাবেন যে 1519টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কোড সহ তালিকা। আপনি এখানে ক্লিক করে তালিকাটি দেখে নেবেন। এই তালিকায় আপনার প্রতিষ্ঠানের কোড নম্বর পাবেন। তালিকাটি আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এরকম একটি তালিকা পাবেন। এখানে প্রত্যেকটি জেলা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের নাম সহ কোড নম্বরগুলো দেওয়া আছে 10 ডিজিটের। এখান থেকে আপনার প্রতিষ্ঠানের নামের পাশে কোডটি আপনি সংগ্রহ করবেন। এরপরে আপনি আবেদনের জন্য নির্ধারিত ওয়েব অ্যাড্রেস অনুযায়ী আবেদন ফর্মে চলে যাবেন। আবেদনের ঠিকানা নোটিশে বলা ছিল যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের tmed.gov.bd অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের dme.gov.bd অথবা banbase.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। তো আমরা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করার চেষ্টা করব। যদি আপনারা এই লিঙ্কগুলো দিয়ে প্রবেশ করতে না পারেন তাহলে আপনাদের জন্য একটি বিকল্প লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেটি ব্যবহার করতে পারেন। সার্ভার জটিলতার কারণে এগুলোতে আপনারা প্রবেশ করা সম্ভব না হলে আপনারা বিকল্প অ্যাড্রেসটি ব্যবহার করবেন। তো চলুন আমরা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদন ফর্মে চলে যাই। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করলে শুরুতেই আপনারা দেখবেন স্ক্রলিং হওয়া একটি লিঙ্ক রয়েছে, যেখানে বলা হচ্ছে যে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিভুক্তির লক্ষ্যে অনলাইন আবেদনের লিঙ্ক। আমি একটু জুম করে দেখাই। দেখুন এখানে লিঙ্ক আছে, এটির উপর ক্লিক করলে সরাসরি আপনাদেরকে আবেদন ফর্মে নিয়ে যাবে। আবেদন ফর্মে বলা রয়েছে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপি আবেদনের তথ্য ফর্ম। এখানে বলা হচ্ছে মাদ্রাসার কোড লিখুন 10 ডিজিটের। আপনি কোডটি কোথায় নেবেন? মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যে কোডটি আমি 1519টি মাদ্রাসার তালিকা আমি দেখালাম, সেখান থেকে আপনার নির্ধারিত প্রতিষ্ঠানের কোড নম্বর এখান থেকে নিয়ে নেবেন। আমি এখান থেকে আমার পরিচিত একটি প্রতিষ্ঠানের কোড নম্বর আমি নিচ্ছি। এবারে এখানে 10 ডিজিটের কোড নম্বরটি আমি লিখে দেব। অনুসন্ধান করুন এই অপশনে ক্লিক করব। তাহলে আপনাদের সামনে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও আবেদন এই ফর্মটি প্রদর্শিত হবে। শুরুতেই লাল কালিতে লেখা রয়েছে সকল তথ্য ইংরেজিতে পূরণ করুন। 1 নম্বর ধাপ, এখানে সাধারণ তথ্য। আপনারা যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন সেখানে আপনার মাদ্রাসার নাম ইংরেজিতে, মাদ্রাসার নাম বাংলায়, মাদ্রাসার কোড নম্বর, মাদ্রাসার বিভাগ, মাদ্রাসার জেলা, মাদ্রাসার উপজেলা এবং মাদ্রাসা প্রধানের মোবাইল নম্বর। এই অংশটি আমি ব্লার করে দিচ্ছি যাতে কোনো প্রতিষ্ঠানের নিজস্ব তথ্য ইউটিউবের পলিসি অনুযায়ী সমস্যা না হয়। দ্বিতীয় ধাপ,
ভৌগোলিক অবস্থান সংক্রান্ত তথ্য। এখানে প্রথমে রয়েছে ঠিকানা, ঠিকানাটি এখানে ইংরেজিতে লিখতে হবে। এরপরে রয়েছে প্রশাসনিক এলাকার ধরন, এখান থেকে নির্বাচন করতে হবে মফস্বল শহর নাকি পৌর নাকি সিটি কর্পোরেশন, সেটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে ভৌগোলিক অবস্থানের ধরন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, সেটি সমতল, পাহাড়ি, হাওর চরাঞ্চল নাকি বিচ্ছিন্ন দ্বীপ, সেটি সিলেক্ট করে দিতে হবে। আরেকটি কথা মনে রাখবেন যে সকল রেড মার্ক অর্থাৎ রেড তারকা চিহ্ন রয়েছে, লাল তারকা চিহ্ন রয়েছে, সেই তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে। ধাপ 3, এখানে বলা হচ্ছে জমির তথ্য। প্রথমে প্রতিষ্ঠানের যে জমি রয়েছে, প্রতিষ্ঠানটি যেখানে রয়েছে সেই জমির মৌজার নাম, এরপরে খতিয়ান নম্বর, এরপরে দাগ নম্বর এবং মাদ্রাসার স্থাপিত অখণ্ড জমির পরিমাণ এখানে শতাংশে উল্লেখ করতে হবে ইংরেজিতে, এবং নামজারি খতিয়ানের ফাইল এখানে অ্যাটাচ করে দিতে হবে এবং হালনাগাদ খাজনা রসিদ এখানে অ্যাটাচ করে দিতে হবে। এই চুজ ফাইলের উপর ক্লিক করলে আপনার কম্পিউটারের ফোল্ডারে নিয়ে যাবে এবং ফাইলটি অবশ্যই পিডিএফ ফরম্যাটের হতে হবে। ঠিক একইভাবে হালনাগাদ খাজনা রসিদটিও একইভাবে এখানে অ্যাটাচ করে দিতে হবে। 4 নম্বর ধাপ, মাদ্রাসার মামলা সংক্রান্ত তথ্য। এখানে মাদ্রাসা অথবা শিক্ষকের অর্থাৎ মাদ্রাসা শিক্ষকের কোনো মামলা আছে কিনা, যদি না থাকে তাহলে না, যদি থাকে তাহলে হ্যাঁ এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি মামলা থাকে তাহলে সেই মামলার ধরনটি কীরকম সেটি এখান থেকে নির্ধারণ করে দিতে হবে, তাহলে না এখানে থেকে গেল। 5 নম্বর ধাপ, মাদ্রাসার ভবন সংক্রান্ত তথ্য। নিজস্ব ভবন সংখ্যা এখানে অবশ্যই 1 বা তার বেশি হতে হবে। ভবন 1 এখানে নির্বাচন করতে হবে, সেটা পাকা, আধা পাকা নাকি টিন শেড। এরপরে ভবনটির দৈর্ঘ্য কত মিটার সেটি ইংরেজিতে লিখে দিতে হবে, প্রস্থ কত মিটার সেটা ইংরেজিতে লিখে দিতে হবে এবং মোট কক্ষ সংখ্যা কত সেই ভবনে সেটা উল্লেখ করতে হবে। 6 নম্বর ধাপ, মাদ্রাসার অন্যান্য তথ্য। শিক্ষক কমন রুম আছে কিনা, যদি থাকে তাহলে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। শিক্ষার্থী কমন রুম, অফিস কক্ষ, গ্রন্থাগার, খেলার মাঠ, ক্রীড়া সামগ্রী, বিশুদ্ধ পানি ব্যবস্থা, ছাত্রী টয়লেট, ছাত্র টয়লেট, শিক্ষকদের টয়লেট, সীমানা প্রাচীর, বিদ্যুৎ সংযোগ। র্যাম্প মানে হচ্ছে যে সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে তাদের জন্য প্রতিষ্ঠানে প্রবেশ এবং বাইর হওয়ার কোনো ব্যবস্থা রয়েছে কিনা। 7 নম্বর ধাপ, শ্রেণীকক্ষ ও গ্রন্থাগারের তথ্য। শ্রেণীকক্ষের সংখ্যা এখানে ইংরেজিতে লিখে দিতে হবে। গ্রন্থাগারের পুস্তক সংখ্যা এখানে পুস্তক অর্থাৎ বইয়ের সংখ্যা উল্লেখ করতে হবে। 9 নম্বর তথ্য, শিক্ষক সংক্রান্ত তথ্য। বর্তমানে মোট শিক্ষক সংখ্যা কত, এখানে প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষকের সংখ্যা উল্লেখ করতে হবে। অনুদানভুক্ত শিক্ষক সংখ্যা মানে এই প্রতিষ্ঠানে কতজন শিক্ষক অনুদান পান আর কতজন অনুদান পান না, তার মধ্যে শুধুমাত্র অনুদান যারা পান তাদের সংখ্যাটি উল্লেখ করতে হবে। মাদ্রাসাটি ব্যক্তিগত নামে কিনা, যদি ব্যক্তিগত নামে হয় তাহলে হ্যাঁ দিতে হবে এবং জমাকৃত টাকার পরিমাণ এখানে উল্লেখ করতে হবে। আর যদি কোনো স্থান বা এলাকার নামে হয় তাহলে না দিতে হবে। 10 নম্বর ধাপ, শিক্ষার্থীর তথ্য। এখানে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীর ধরন উল্লেখ করতে হবে, যে ছাত্র, ছাত্রী না সহশিক্ষা। প্রতিষ্ঠানটিতে শুধু যদি ছাত্র হয় তাহলে ছাত্র, যদি ছাত্রী হয় তাহলে ছাত্রী, আর যদি ছাত্রছাত্রী উভয়ের জন্য হয় তাহলে সহশিক্ষা নির্ধারণ করতে হবে। এরপরে আপনাকে নির্ধারিত সবটি পূরণ করতে হবে। 2025 সালে ভর্তিকৃত ছাত্র সংখ্যা, এখানে ছাত্রী সংখ্যা, এরপরে 24 সালে ছাত্র সংখ্যা, ছাত্রী সংখ্যা, 23 সালে ছাত্র, ছাত্রী এবং 24 সালে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর সংখ্যা এবং 24 সালে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা। একইভাবে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর বিগত 3 বছরের সংখ্যা এবং ফলাফলের তথ্য দিতে হবে। 11 নম্বর ধাপে এসে একাডেমিক স্বীকৃতি সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে। প্রতিষ্ঠানটি প্রথম স্বীকৃতির তারিখ কবে সেটি এখানে উল্লেখ করতে হবে। তো উল্লেখের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে প্রথমে 4 ডিজিটের সাল, 2 ডিজিটের মাস এবং 2 ডিজিটের দিন উল্লেখ করতে হবে। আমরা সচরাচর যে পদ্ধতিতে তারিখ লিখি প্রথমে দিন, মাস, তারপরে সাল, কিন্তু এখানে উল্লেখ করতে হবে প্রথমেই সাল, এরপরে মাস, তারপরে দিন। ঠিক একইভাবে সর্বশেষ নবায়নের তারিখটি এখানে দিয়ে দিতে হবে। এরপর মেয়াদ উত্তীর্ণের তারিখ অর্থাৎ নবায়নের মেয়াদ উত্তীর্ণের তারিখটি এখানে দিয়ে দিতে হবে। এরপর বলা হচ্ছে নিকটতম ইবতেদায়ী মাদ্রাসার দূরত্ব কিলোমিটারে উল্লেখ করতে হবে। এখানে মনে রাখবেন যে আপনার নিকটতম প্রতিষ্ঠানের দূরত্ব যদি সাপোজ ধরুন
3.8 যদি হয় তাহলে সেটিকে আপনি 4 কিলোমিটারে উল্লেখ করবেন। এই জায়গাটি সফটওয়্যারে একটা বিশেষ সুবিধা আপনাকে দিবে যদি দূরত্বটি বেশি হয়ে থাকে। এরপরে মাদ্রাসাটি ইবতেদায়ী হতে দাখিল স্তর উন্নীত হয়েছে কিনা, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটি স্বতন্ত্র থেকে দাখিল স্তর উন্নীত হয়েছে নাকি শুধুমাত্র ইবতেদায়ী রয়েছে, সেটি হ্যাঁ বা না করে দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে কবে দাখিল স্তরে উন্নীত হয়েছে সেখানে তারিখটি দিয়ে দিতে হবে। প্রথমে সাল 4 ডিজিট, এরপর 2 ডিজিটের মাস এবং 2 ডিজিটের দিনের দিতে হবে। তো যদি না হয় তাহলে না করে দেবেন। 12 নম্বর ধাপ মাদ্রাসার তহবিলের তথ্য, অর্থাৎ ব্যাংকের তথ্য সংক্রান্ত। এখানে সংরক্ষিত তহবিল, যেটাকে আমরা বলি এফডিআর, এখানে হিসাব নম্বর দিতে হবে, বর্তমানে জমাকৃত টাকার পরিমাণ দিতে হবে, যে ব্যাংকে হিসাব খোলা আছে সেই ব্যাংকের নাম ইংরেজিতে লিখতে হবে এবং শাখার নাম ইংরেজিতে লিখতে হবে। এরপরে সাধারণ তহবিল, অর্থাৎ যেটা আমরা অনেকে সঞ্চয় হিসাব বলে থাকি, এখানে হিসাব নম্বর, টাকার পরিমাণ অর্থাৎ বর্তমানে টাকার পরিমাণ, ব্যাংকের নাম এবং শাখার নাম উল্লেখ করতে হবে। এরপরে সর্বশেষ আপনার হচ্ছে সংযুক্তি সমূহ। তো এই সংযুক্তি সমূহের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিটি ফাইল স্ক্যান করে পিডিএফ করতে হবে। যদি একাধিক পেজ হয় তাহলে পেজগুলোকে সংযুক্ত করে অর্থাৎ জোড়া লাগিয়ে একটি পেজ ফাইলে পরিণত করতে হবে এবং সব ফাইলগুলো একত্রে 2 মেগাবাইটের বেশি হওয়া যাবে না। আর আমি যে কথাটি শুরুতে বলছিলাম যে ঘোষণাপত্র এবং পরিশিষ্ট ক, খ, গ অনুসারে সংযুক্তি ফরমের কথা, তো আপনারা এই জায়গায় ঘোষণাপত্রটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটি হচ্ছে ঘোষণাপত্র, প্রতিষ্ঠান প্রধানের ঘোষণাপত্র। শুধুমাত্র যেটুকু লেখা রয়েছে এটুকুই লেখা থাকবে। এখানে এসে আপনাদের প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর, তারপরে নাম, পদবি এবং প্রতিষ্ঠানের নাম এবং নিচে ঠিকানা এবং মোবাইল নম্বরটি উল্লেখ করতে হবে। এরপরে আপনার সংযুক্তি বা পরিশিষ্ট ক, খ, গ অনুসারে সংযুক্তি যেটি দিতে হবে সেই ফর্মটি এখানে পাওয়া যাবে। আমি এই ফর্মটি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ফর্মটি এরকম। এই ফর্মটির উপরে আপনাদের লেখা রয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা, জনগণ কাঠামো এবং এমপি নীতিমালা 2025-এর পরিশিষ্ট ক, খ, গ অনুসরণে তথ্য ছক। শুরুতে জেলার নাম এটি লিখে নেবেন, এখানে মাদ্রাসার নাম, এটি কম্পিউটার কম্পোজ করতে পারেন অথবা হাতে লিখতে পারেন। যে কলামগুলো রয়েছে কলামে প্রদত্ত তথ্যগুলো আপনারা সুন্দর করে দিয়ে দেবেন। এরপরে নিচে আপনার প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর এবং এখানে প্রতি স্বাক্ষর হিসাবে উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর এবং সিল প্রয়োজন হবে। এরপরে আপনাদেরকে প্রতিটি ফাইল, যেমন প্রথম স্বীকৃতির কপি ফাইল, এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে ফাইলটি এখানে অ্যাটাচ করে দিতে হবে। মনে রাখবেন অবশ্যই ফাইলটি পিডিএফ হতে হবে। হালনাগাদ স্বীকৃতির কপি এখানে চুজ করে দিতে হবে। অনুরূপভাবে আপনি সবগুলো ফাইল এখানে চুজ করে দিবেন। এরপরে 6 নম্বরে বলা হচ্ছে মাদ্রাসাটি ট্রাস্ট অথবা সংস্থা দ্বারা পরিচালিত কিনা, এখানে হ্যাঁ বা না করে দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু আপনার ট্রাস্টের কাগজ আবার এখানে সংযুক্ত করতে হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে মাদ্রাসা ভবনের সাম্প্রতিক ছবি, যেটি আমি প্রয়োজনীয় কাগজের কথা বলেছিলাম, 960x476 পিক্সেলে হতে হবে। কাগজগুলো, ফাইলগুলো সবগুলো চুজ করে অ্যাটাচ হয়ে গেলে আপনি ডান পাশে সেগুলোর নাম সহ সাকসেসফুলি অ্যাটাচ অপশনগুলো নামগুলো দেখতে পাবেন। এরপরে আপনাকে ঘোষণাপত্রে বা ঘোষণা অপশানে আমি এই মর্মে ঘোষণা করছি যে ফর্মে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। আপনি এই চেকবক্সে টিক চিহ্ন দিলে জমা দিন অপশন আসবে। এই জমা দিন অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পপ আপ মেসেজ আসবে, যেটিতে বলা হচ্ছে আপনি কি নিশ্চিতভাবে তথ্য সাবমিট করতে চান। যদি আপনার সকল তথ্য সঠিক থাকে তাহলে ওকে বাটনে ক্লিক করতে হবে। এই ওকে অপশনে ক্লিক করলে প্রতিষ্ঠান প্রধানের প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি কোড যাবে। এই ওটিপি কোডটি এভাবে একটি মেসেজ পাবেন যে তথ্য জমা দিতে আপনার মোবাইল নম্বরে, নির্ধারিত যে মোবাইল নম্বরটি দেওয়া আছে সেই মোবাইল নম্বরে ওটিপি প্রেরণ করা হয়েছে। প্রেরিত ওটিপি কোড এখানে প্রদান করুন। এই বক্সে আপনাকে প্রদান করতে হবে। প্রদান করার পর আপনাকে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। তাহলে আপনাদের সামনে এরকম একটা পপ আপ মেসেজ ভেসে উঠবে, ধন্যবাদ, আপনার সকল তথ্য সঠিকভাবে সাবমিট করা হয়েছে। এই ছিল টিউটোরিয়াল। আপনারা আশা করি কাজগুলো সহজে সম্পন্ন করতে পারবেন। যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি পুনরায় দেখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।